মাসফি মাহারিনের পেছনে দাঁড়িয়ে একই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। নয়তো তিনটা মানুষের সামনে এমন ঘটনা এত দূর গড়ানোর কথা নয়। সিতারা বেগম কোনো মতে দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাসফি এবং মাহারিনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে আলোর করুণ অবস্থা দেখে দৌড়ে গেলেন সিঙ্কের কাছে। সিঙ্কের পাশে থাকা জগ ভর্তি পানি ঢেলে দিলেন আলোর শাড়ির আঁচলে জ্বলতে থাকা আগুনের ওপর। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল। সিতারা বেগম আতঙ্কে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলছেন। মাহারিন, মাসফি এবং সবশেষে ইনায়া প্রবেশ করলো রান্নাঘরের ভেতরে। সবার চোখে স্বস্তির ভাব নেমে এলো। সিতারা বেগম আলোর পাশে বসলো। আলোর মাথায় হাত রেখে আলোকে অস্থির হয়ে ডাক দিলেন, কিন্তু আলো সাড়া দেয় না। সিতারা বেগম এবার ভয়ে কেঁদে ফেললেন। মাসফি এগিয়ে এসে অচেতন আলোকে কোলে তুলে নিল। ইনায়া বাঁকা চোখে তাকিয়ে রইল সেদিকে। মাসফির পেছনে পেছনে এবার সবাই হাঁটতে শুরু করলো। মাহারিনের রুমে ঢুকে আলোকে বিছানায় শুইয়ে দিল মাসফি। পেছনে ফিরে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, মমতাজকে সঙ্গে নিয়ে আলোর ভেজা ড্রেস বদলে দাও, আমি ডাক্তারকে আসতে বলছি। মাসফি রুম থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিতারা বেগম এবং মাহারিন রুম থেকে বের হয়ে গেল। ইনায়া ফস করে দীর্ঘশ্বাস ফেলল। মমতাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলল। সকাল 10টা নাগাদ বাড়িতে ফিরে এলো মেঘালয়। বাড়িতে ঢোকার পর পরিস্থিতি কেমন যেন অন্যরকম লাগছে আজ তার কাছে। মাহারিন এবং ইনায়া ড্রয়িং রুমে বসেছিল। পাশেই দাঁড়িয়ে আছে মমতাজ। অন্য সোফায় বসে আছে সিতারা এবং আলো। আলোর মুখটা দেখে মেঘালয়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ইচ্ছে করলো সবার মধ্য থেকে আলোকে টেনে তুলে দুগালে হাত রেখে আদুরে সুরে জিজ্ঞেস করতে, কি হয়েছে মিসেস মেঘালয়? মনের ইচ্ছাকে দমন করলো মেঘালয়। বউটাকে কোনো এক ফাঁকে ঘরে নিয়ে ইচ্ছে পূরণ করা যাবে ভেবে। মাহারিনের থমথমে অবস্থা দেখে মেঘালয় সাদা অ্যাপ্রন সোফায় রেখে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? মাহারিন ঘাড় উঁচু করে তাকালো মেঘালয়ের দিকে। তারপর আলোর দিকে এক পলক তাকিয়ে মেঘালয়ের দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলল, আমি তো জানতাম তুই কখনোই আমার সাথে মিথ্যা বলিস না। মায়ের মুখ থেকে এহেন কথা শুনে মেঘালয় ভীষণ অবাক হলো। তোমাকে আমি কখন মিথ্যা বললাম মা? আলোর শারীরিক কমতির ব্যাপারটা বিয়ের আগে থেকেই তুই জানতি? মাহারিনের কথা শেষ হবার পর আলো চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁটের এক কোণা চেপে ধরল। এত লজ্জা, এত অবজ্ঞা! আল্লাহ তাকে ওই দিন দেখানোর আগে কেন মৃত্যু দিল না? সেদিন তার সন্তানের সঙ্গে কেন তার মরণ হলো না? মেঘালয় বিস্ময় নিয়ে তাকালো আলোর মুখের দিকে। আলোর নিচের দিকে ঝুঁকে থাকা মাথা দেখে মেঘালয় যা বুঝে ফেলার বুঝতে পারল। যে কোনো একটা মাধ্যমে আলোর ব্যাপারটা জেনে গেছে তার মা। মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে মাহারিনের দিকে তাকিয়ে বলল, মা, আলো এখন আমার স্ত্রী। ওর কমতি গুণ সবই এখন আমার নামের সঙ্গে জড়িয়ে আছে। শুধু শুধু এইসব ব্যাপারে ঘাটাঘাটি করার কি প্রয়োজন? তুই শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দে। তুই জানতি কি না? মাহারিনের কঠোরতার কথা শুনে মেঘালয় অবাক। আলোর দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ জানতাম। যদি জেনে থাকিস তাহলে রাজি হলি কেন? কারণ তুমিই চেয়েছিলে আলো তোমার মেঘালয়ের স্ত্রী হোক। তোমার শেষ ইচ্ছা পূরণ হিসেবে তুমি আলোকে তোমার পুত্রবধূ রূপে দেখতে চেয়েছিলে। মাহারিন তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেঘালয়কে চেনে না। চিরচেনা রূপে অচেনা মেঘালয়কে তিনি চেনেন না। মেঘালয় মায়ের বাধ্যগত সন্তান। মায়ের নাওটা যে কিনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় মায়ের কাছ থেকে লুকায়নি, সে ছেলে কিনা এত বড় একটা বিষয় লুকিয়ে রেখেছিল। মাহারিন দিশেহারা বোধ করে। আলোকে তিনি কালো বলে কখনোই ধূরছাই করেননি, মেয়ের মতো আগলে রেখেছিল। কিন্তু আলো এবং তার পরিবার কি করেছে? তাদের সঙ্গে বেইমানি করেছে, তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে। শেষ পর্যন্ত কিনা তারাও এমন একটা ব্যাপার লুকিয়ে রেখে মেয়েকে পার করে দিয়েছে। ভুল তো তার নিজেরও ছিল। কেন সে খোঁজ খবর না নিয়ে এত বড় একটা ডিসিশন ফাইনাল করেছিল? আজ একটা দুর্ঘটনার জের ধরে এত বড় একটা ব্যাপার সম্পর্কে জানতে পারলেন। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম, কিন্তু এত বড় শারীরিক ক্ষুদ্রার আছে তাকে তোর জন্য চাইনি আমি মেঘালয়। আমি তোকে একবারও বলিনি তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কর। আমি জানতাম আলো কালো, গুণী, ভালো মনের মিষ্টি একটা মেয়ে,
কিন্তু মাহারিন বাকি কথা বলতে পারছে না। আলো যেন ঠিক সেই দিনগুলোতে ফিরে গেল, যে দিনগুলোতে পাত্রপক্ষের লোকেরা ঠিক এভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। মেঘালয় মাহারিনের সামনে গিয়ে দাঁড়ালো, মাহারিনের হাত দুটো ধরে বলল, আলো কালো, গুণী, ভালো মনের মিষ্টি একটা মেয়ে। তুমি ঠিক যেমনটা চাইতে ঠিক তেমন একটা মেয়ে। ইউ আর রং মেঘালয়। আলো কালো, গুণী হলে ভালো মনের মিষ্টি একটা মেয়ে কখনোই হতে পারে না। ইনায়ার কথা শুনে মেঘালয় ঘাড় ফিরিয়ে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার কথা শুনে ভীষণ অবাক হলো সে। মাহারিন নিজের হাত দুটো ছাড়িয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, যেদিন তানিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সেদিন তোর বউ কোথায় ছিল? মাহারিনের মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘালয় অবাক হয়ে তাকালো আলোর পানে। আলো মাথা নিচু করে রেখেছে। সিতারা বেগম মাহারিনের কথায় আগা মাথা খুঁজে পাচ্ছে না। আলো তানিয়া ভাবির সঙ্গেই ছিল, আমি দেখেছি, মেঘালয় জবাব দেয়। মাহারিন ইনায়ার দিকে তাকিয়ে মেঘালয়কে ফের উদ্দেশ্য করে বলল, লাস্ট আলোর সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তানিয়ার? জিজ্ঞেস কর তোর বউকে। মেঘালয় মাহারিনের কথা শুনে বিরক্ত বোধ করলো ইনায়ার ওপর। মেঘালয় আলোর দিকে ফিরে তাকালো, তারপর অস্থির হয়ে আলোকে প্রশ্ন করলো, আলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি চুপ করে আছো কেন? তানিয়া আপুর সঙ্গে তোমার বইয়ের কথা কাটাকাটি হয়েছিল, তাও আবার মাসফি ভাইকে নিয়ে। আলো এবং মাসফি ভাইয়ার এক্সট্রা ম্যারিটাল হোয়াট? ইনায়ার প্রশ্ন শুনে মেঘালয় চেঁচিয়ে উঠল। ইনায়া চোখ পাকিয়ে তাকালো। মেঘালয় ইনায়ার দিকে আঙুল তাক করে বলল, বানোয়াট কথা বলবে না ইনায়া, আই কান্ট টলারেট দিস থিংস। তুমি এরকম কিছু ভাবলে কি করে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? মেঘালয়ের কথাগুলো শুনে ইনায়া উঠে দাঁড়ালো, তারপর আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলোর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চাইছে না, জাদুটনা করেছো নিশ্চয়? ইনায়ার কথা শুনে আলো মাথা উঁচু করে ফ্যাল করে তাকিয়ে রইল। মেঘালয় কিছু বলতে যাবে, তার আগে ইনায়া হাত উঁচু করে মেঘালয়কে চুপ থাকতে ইশারা করলো। সেদিন দুপুরে তোমার বইয়ের সঙ্গে মাসফি ভাইকে একসঙ্গে দেখে ফেলে তানিয়া আপু। মাসফি ভাই এবং আলোর কিছু কথা শুনে আপু সন্দেহ করে। সেই সন্দেহর সৃষ্টি থেকে আপুর সঙ্গে ভাইয়ার ঝগড়া হয় দোতলায়। ভাইয়া বারবার আপুকে বোঝাতে চাইছিল এমন কিছুই হয়নি, আপু যা শুনেছে সবটাই ভুল। কিন্তু আপুর কথা হলো, সে যা শুনেছে তাতে একরত্তি ভুল নেই। মাসফি ভাইয়া রেগে মেগে চলে যায় সেখান থেকে। সেদিন দোতলায় আলো উপস্থিত ছিল। আপু আলোকে দেখে যে কিছু বলবে সেই সুযোগটা পাননি। তার আগে আপু মাথা ঘুরে পড়ে যায়। আপু যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখন আমি সেখানে উপস্থিত হয়। আপু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলো দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। তারপর তো আপু চলে গেল মাসফি ভাইয়ার ওপর তীব্র অভিমান ঘেনা নিয়ে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে আপু আমাকে সব বলেছে। আমি সেদিন আমার আপুর চোখে দেখেছিলাম অসহায়ত্বের ছাপ। আমার আপু কতটা কষ্ট পেয়েছিল সেদিন তুমি জানো না মেঘালয়? তোমার স্ত্রী সেদিন চাইলেই আমার আপুকে বাঁচাতে পারতো। সে কেন আমার আপুকে সিঁড়ির কাছে পড়তে দেখেও এগিয়ে আসেনি? কারণ সে বাঁচাতে চায়নি আমার আপুকে। এই মেয়ে, তুমি পাগল নাকি? কী সব বলছো? আমার আলো এমন না। তাছাড়া মাসফির মতো মানুষকে আলোর সঙ্গে জড়িয়ে এমন অপবাদ দেওয়া কি তোমার উচিত হয়েছে? হয়তো তোমার বোনের চোখের দেখাই ভুল ছিল। আমার আলো এমন না। সিতারা বেগম চেঁচিয়ে উঠল ইনায়ার ওপর। মাহারিন স্তব্ধ হয়ে বসে আছে। মেঘালয় যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। ইনায়া আলোর থুতনি উঁচু করে ধরল। আলো ইনায়ার চোখের দিকে তাকানোর ফলে চোখের জল গাল গড়িয়ে পড়ল। যদি আপনার আলো এমন না হয়ে থাকে তাহলে ও এমন হুট করে অসুস্থ হয়ে পড়েছিল কেন? তানিয়া আপুর সঙ্গে আলোর সম্পর্ক তো এমন ভালো ছিল না যে তানিয়া আপুর মৃত্যুর সংবাদ শুনে সে মূর্ছা যাবে, প্রেসার বেড়ে যাবে, প্যানিক আসবে। সেদিন আমার আপুর পরিণতির পেছনে আলোর হাত ছিল এবং ঠিক সেই কারণে আলো ভয় পেয়েছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল, যার দরুন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। আলো আমার আপুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আলোর কাছ থেকে ওর অনাগত সন্তান কেড়ে নিয়েছেন সৃষ্টিকর্তা। এতটুকু অবধি বলে ইনায়া মেঘালয়ের দিকে ফিরল। মেঘালয়, মনে আছে সেদিন হসপিটালে তোমাকে কি বলেছিলাম? পাপ তোমার করা অর্জিত সম্পদ নয় মেঘালয়। মিসেস মেঘালয়ের অর্জিত সম্পদ হচ্ছে পাপ। তোমরা দুজনে পার্টনার, স্বামী স্ত্রী তোমরা, একই মুদ্রার এপিট ওপিট। মুদ্রার এপিট নোংরা হলে অপর পিঠ এমনিতেই নোংরা হবে। তোমার স্ত্রীর করা পাপ তোমাকে ধ্বংস করেছে।
তোমার নিষ্পাপ শিশু সাজা ভোগ করেছে। মেঘালয় 2 হাত দিয়ে চুলগুলো শক্ত করে চেপে ধরে সোফায় ধপ করে বসে পড়ল। মাহারিন শক্ত হয়ে বসে রইল। সিতারা বেগম ঠোঁটের ওপর হাত দিয়ে বসে রইল। আলো এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, কিন্তু যখন দেখল ইনায়ার কথা শেষ হবার পর মেঘালয় একেবারে চুপ হয়ে গেছে। ঠিক তখনই আলো আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল মেঘালয়ের অশ্রুসিক্ত চোখ দুটো। ঠিক তখনই আলো টের পেল আলোকে বিশ্বাস করার মতো মানুষ বলতে আজ কেউ রইল না। সে আজ সম্পূর্ণ একা। তার বাবা আফসার উদ্দিন ছাড়া কেউ কখনো তাকে আপন করতে পারেনি, বিশ্বাস করেনি। সবাই কেবল আপনজন হবার ভান করে গেছে। আলো হু হু করে কান্না করে ফেলল। তবে সেই কান্নার কোনো শব্দ ছিল না। চুপ করে আছো কেন? প্রশ্ন করো তোমার স্ত্রীকে, সেদিন কি হয়েছিল তার কাছে জানতে চাও। ইনায়ার কথাগুলো মেঘালয়ের শরীরের ভেতরে জ্বালা পড়ার অনুভূতি তৈরি করেছিল। মেঘালয় তো জানে আলো কেমন, তার মিথ্যাবতী কেমন, তার চেয়ে ভালো কে জানে। কিন্তু বোকা আলো কেন কাঁদছে? তার মায়ের সামনে এসে বলুক না, মা আমি আপনার ছেলেকে সবটা জানিয়েছি, আমাদের সম্পর্কের মধ্যে কোনো বেইমানি নেই, আমরা দুজন কেউ কাউকে গুমরাহ করিনি, আমাদের মাঝে আছে সম্মান, ভালোবাসা, স্নেহ। আলো কেন নিজের পক্ষে সাফাই দিচ্ছে না? আলোর তো এটাও করা উচিত যে ইনায়ার সামনাসামনি দাঁড়িয়ে সব সত্যি বলে দেওয়া। সে কেন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে? অথচ বিয়ের পর দিন সকালে আলোর বিয়ের শাড়ির কাণ্ড নিয়ে মেঘালয় আলোকে বলেছিল আজ মা তোমার সাপোর্টে ছিলেন, অন্যদিন নাও থাকতে পারে, আজই প্রথম এবং আজই শেষ। এরপর যদি কোনোদিন তুমি নিজের পক্ষ নিয়ে কথা বলতে না পারো তাহলে আমাকে তোমার পাশে পাবে না, কারণ দুর্বল ব্যক্তিত্বের মানুষ আমার পছন্দ নয়। আজ সেই দিন চলে এসেছে হয়তো। মাহারিনা আজ আলোর পক্ষে নেই। আলোর উচিত নিজের পক্ষ নিয়ে সাফাই দেওয়া। মেঘালয় আজ খুব করে চাইছে তার মিথ্যাবতী আজ অন্তত নিজের পক্ষে নিয়ে হলেও সত্যটা বলুক। মাহারিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘালয়ের মোলায়েম দৃষ্টি আলোর দিকে তাক করা। সিতারা বেগম আলোর মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি তো খুব ভালো করেই জানেন আলো কেমন চরিত্রের, কিন্তু আলোর মুখ থেকে তিনি জানতে চান প্রকৃত ঘটনার সারসংক্ষেপ। একজন অচেনা মেয়ে এসে আলোর চরিত্রের কাদামাটি ছুঁড়বে আর আলো তা গায়ে মেখে কাঁদবে। ব্যাপারটা যেন মানতে পারছেন না তিনি। আলো সোফা থেকে উঠে দাঁড়ালো। শরীর কাঁপছে। শরীরের ভেতর কিছু হারানোর ভয়ে কেমন জানি অনুভব করছে। সিতারা বেগমের হাতটা ধরে টেনে অবুঝ কিশোরীর ন্যায় বলল, আম্মা চলো আমরা চলে যাই, আমার দম বন্ধ লাগছে। সিতারা বেগম ভীষণ অবাক হলো আলোর আচরণে। ইনায়ার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অবশেষে আলোর পরাজয় দেখার সময় হয়ে গেছে। মাহারিনের অস্থির লাগছে। নিজ হাতে ছেলে দুটোর জীবন নষ্ট করেছেন কেবল আলোকে নিজের পুত্রবধূ হিসেবে এনে। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। বিস্ময়কর পরিস্থিতি তৈরি হলো। তার সামনে দাঁড়ানো এই আলোকে চিনতে ভারী অসুবিধা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে আলো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে কেন। আলো অস্থির হয়ে তখনও সিতারাকে বারবার অনুরোধ করছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আলো যখন বুঝতে পারল সিতারার মনে কি চলছে ঠিক তখনই একেবারে শান্ত হয়ে গেল। ডান হাত দিয়ে চোখের পানি মুছে দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই চলে যাবে। তার দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ এখানে থাকলে সে নির্ঘাত মৃত্যুবরণ করবে। আলো সামনের দিকে পা বাড়াতেই ইনায়া উঠে এসে আলোর হাত ধরে আটকে ফেলল। আলো ভীষণ অবাক হলো ইনায়ার কাণ্ড দেখে। মেয়েটার সঙ্গে তার কোনোদিন 2-4টে কথা হয়নি, তবু এই মেয়ে তাকে শত্রু ভেবে বসে আছে। কারণ কি? আমার হাত ছাড়ুন ইনায়া। আলোর কথা শুনে ইনায়া হাত ছেড়ে দেওয়ার বদলে বরং আরও জোরে চেপে ধরল। ব্যথায় আলোর চোখ মুখ কুঁচকে গেল। মেঘালয় উঠে এসে ইনায়ার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আঙুল উঁচু করে হুমকির সুরে ইনায়াকে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট ইনায়া। আমি আমার স্ত্রীর কাছে জবাব চেয়েছি, তুমি ইন্টারফেয়ার করা বন্ধ করো প্লিজ। সুযোগ তো আপনি দিয়েছেন ডাক্তার সাহেব, যেই কথাগুলো আপনি আমাকে 4 দেওয়ালের ভেতরে জিজ্ঞেস করতে পারতেন সেই কথাগুলো আপনি সবার সামনে জিজ্ঞেস করেছেন। আলোর মুখ থেকে এই কথা শুনে মেঘালয় চোখ বড় বড় করে তাকালো। আলো এই প্রথম তার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। ইনায়া আলোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে আলো 2 কদম পিছিয়ে গেল। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই আপনাকে বিয়ে
বিয়ে করতে চাইনি। আপনার মা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গেল, তখন আমার বাবা রাজি হলেও আমি রাজি ছিলাম না। পরবর্তীতে একদিন আপনার মা আমার সঙ্গে দেখা করতে এলো। সেখানে তার হঠাৎ অসুস্থতা, হসপিটালে অ্যাডমিট করলেন ওনাকে। ঠিক সেই ঘটনার জের ধরে পরদিন সকালে আপনি এসেছিলেন আমাদের বাড়িতে। আপনি আমাকে কনভিন্স করছিলেন। তারপর আমি আমার সমস্যা, আমার খুদ সম্পর্কে আপনাকে জানিয়েছিলাম। আপনি সেদিন সব জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আলো থেমে গেল। কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয় আলোর অবস্থা দেখে ধরতে গেলে আলো পেছনের দিকে সরে যায়। মেঘালয়ের হৃদয় হাহাকার করে ওঠে। আলোর আত্মসম্মানে আজ আঘাতে লেগেছে। মেঘালয় টের পেল আলোর হৃদয় ভাঙার সুর। আমি জানতাম আপনি হয়তো আমার খুঁটিনাটি সব ব্যাপারে আপনার মাকে জানিয়েছেন, এবং সবটা জেনে আপনার মা আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বিধিবাম আমার কপাল, আপনিও সবটা গোপন রেখে আমাকে বিয়ে করলেন। কি ফায়দা হলো? সেই তো আমাকে অপদস্থ হতে হলো। অথচ এই অপদস্থ হবার ভয়ে আমি আপনাকে সব জানিয়েছি, কিন্তু আপনি সেই আমাকে অপদস্থ করার জন্য সকল আয়োজন নিজ হাতে করে রেখেছেন। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, গোপনীয় ব্যাপার যে এভাবে কখনো বেরিয়ে আসবে আমি কল্পনা করিনি। আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আমার স্ত্রী। আলো, তোমাদের আজাইরা কথাবার্তা সাইডে রাখো প্লিজ। কথা এড়িয়ে যাবার কি দারুণ ফোন দিয়ে আটতে পারো তুমি আলো। এনায়ার কথা শুনে আলো চোখ পাকিয়ে তাকালো। এনায়ার সামনে গিয়ে দাঁড়ালো আলো। মেঘালয় কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আলোর এমন রূপ সে কখনো দেখেনি। বিয়ের পর থেকে শান্তশিষ্ট নরম হৃদয়ের মিষ্টি এক আলোকে দেখে সে অভ্যস্ত। আলো বুকের ওপর হাত দুটো ভাঁজ করে ইনায়াকে প্রশ্ন করল, কোন কথা এড়িয়ে যাচ্ছি আমি? আপনার নোংরা মন মানসিকতার কথার ফাঁদে আমাকে আপনি আটকে ফেলতে চাইছেন। হোয়াট ডু ইউ মিন? তুমি যা করেছো আমি তাই বলছি। আপনি আধো সত্য বলছেন, বাকিটা লুকিয়ে রেখেছেন। ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মাহারিন, সিতারা এবং মেঘালয় আলো এবং ইনায়ার কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। আমি যা বলেছি সবটাই সত্যি। তুমি চালাকি করছো এখন আলো। অবশ্য গরিব ঘরের মেয়েরা দারুণ চালাক হয়। কথার মায়াতে মানুষকে মায়াজালে আটকে ফেলতে পারে তারা। উদাহরণ হিসেবে তুমি নিজেই সাক্ষাৎ জলজান্ত প্রমাণ। ইনায়ার কথা শুনে আলোর এক মুহূর্তের জন্য তানিয়ার কথা মনে পড়ল। বিয়ের পরদিন সকালে জাদুটনার কথা টেনেছিল তানিয়া, আর আজ তার বোন ইনায়া বলছে কথার মায়াজাল। আপনাদের তুলনায় হয়তো আমাদের তেমন আহামরি কিছু নেই, কিন্তু ততটা গরিব আমরা নয় যতটা আপনারা গরিব ভাবেন। আমি এবং আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনেই আমাকে বউ করে আনা হয়েছে। ছল চাতুরি করেছ, ভালো মানুষ হবার ভান করেছ। তোমার শারীরিক খুঁত সম্পর্কে যদি মাহারিন আন্টি জানতেন, তবে কি তুমি এই বাড়ির বউ হতে পারতে? ইনায়ার ছেলে মানুষই কথা শুনে আলো মেঘালয়ের দিকে তাকিয়ে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, কখনোই না। আমি জানতাম ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। আমি চাঁদের দিকে কখনো মাথা উঁচু করে তাকাইনি, কিন্তু চাঁদ যে কখন আমার ঘরে এসে ঠাঁই নিল। আলোর কথা শুনে মেঘালয়ের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ইনায়া আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলো এবং মেঘালয়ের মাঝে এখন ইনায়া দাঁড়িয়ে আছে। মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? মাসফি ভাইয়াকে জিজ্ঞেস করুন, তোমার কাছে জানতে চাই। কারণ তোমাদের মাঝে গড়ে ওঠা একটা কুৎসিত সম্পর্কের কারণে আমার আপু অভিমান করে চলে। ইনায়া কথাখানি সম্পূর্ণ করতে পারল না। আলো হাত উঁচু করে থামতে ইশারা করলো ইনায়াকে। ইনায়া চুপ করে গেল। আপনার আপু কোন কারণে মারা গেছে সেটাও আপনি জানেন। শুধু শুধু আমাকে তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে অপবাদ দিচ্ছেন কেন? হোয়াট ডু ইউ মিন? আমি অপবাদ দিচ্ছি তোমাকে? অবশ্যই দিচ্ছেন। তানিয়া ভাবি হার্ট অ্যাটাকে মরেনি, মরেছে বিষপানে। যদিও তার বিষপান করার কারণও আমি নয়। আই অ্যাম রাইট ইনায়া? আলোর কথা যেন বজ্রঘাতের ন্যায় পড়ল পুরো ড্রয়িং রুমে। মাহারিন, মেঘালয় এবং সিতারা বেগম অবাক হয়ে গেলেন। ইনায়া শুকনো দুটো ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, মিথ্যা কথা বলছো কেন? আপু তোমাকে এবং মাসফি ভাইয়াকে একসঙ্গে দেখে সহ্য করতে পারিনি। হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে সবাই ছিল, ডাক্তার, নার্স। তারা কেন হার্ট অ্যাটাকের কথা বলেছে? আপনারা বড়লোক মানুষ, টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন।
মৃত মানুষের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখতে পারেন, আমার বোনের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখলে আমার ফায়দা কি? ইনায়ার প্রশ্ন শুনে আলো জবাবে বলল, প্রথমে তার পোস্টমর্টম আটকেছেন, তারপর এখন আমাকে ফাঁসাতে চাইছেন। অথচ আপনিও জানেন আমি কোনোভাবে মাসফি ভাইয়া এবং ভাবির মাঝে ইনভলভ নয়। সেদিন তানিয়া ভাবি দুজন মানুষের সামনে বিষ খেয়েছিল, সেই দুইজনের মধ্যে আমি একজন এবং আরেকজন হচ্ছেন আপনি। ধস্তাধস্তি প্রায় অনেক হয়েছিল ভাবির সঙ্গে, কিন্তু কাজ হয়নি। সে খেয়ে ফেললো বাগানের পোকা মারার ওষুধ। মানুষটা চোখের সামনে থেকে নাই হয়ে গেল তুচ্ছ কারণে। আমি সেই ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম সেদিন। আর আপনি আজ বলছেন আমার মাসফি ভাইয়ার সঙ্গে? বাকি কথা উচ্চারণ করতে পারল না আলো। তুমি মিথ্যা বলছো আলো। ইনায়া আলোর কথা শুনে তোতলাতে শুরু করলো। আমি এক রত্তি মিথ্যা বলছি না। আপনি জানেন সত্য ঘটনা কি? আমি এতদিন ব্যাপারটা চেপে রেখেছিলাম, কারণ একজন মৃত মানুষের মৃত্যু নিয়ে কেউ উপহাস করুক আমি তা চাইনি। কিন্তু আপনি আমার নীরবতাকে দুর্বলতা ভেবে আমাকে অপদস্থ করতে চাইলেন। কেন এমন করলেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আমার বাপ মরে গেছে, আমার সন্তান নেই, আমার কে আছে বলুন? কেন আমার প্রতি আপনার এত বিতৃষ্ণা প্রকাশ? ইনায়া মাথা নিচু করে ফেলল, কারণ আলো যা বলছে সব সত্যি। তানিয়া বিষপান করেছে, মৃত্যুর কারণ এটাই। ডাক্তারদের বেশ মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বাচ্চাটা অতি সুকৌশলে সে ডেলিভারি করিয়েছে, যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। মাসফি তো তানিয়াকে হারিয়ে ফেলার ভয়ে আশেপাশে কি হচ্ছিল ধ্যান ছিল না তার। তানিয়াকে মৃত ঘোষণার পর মেঘালয় এবং মাহারিন পরের গাড়িতে এসে হসপিটালে উপস্থিত হয়। তারা বুঝতে পারল না আসলে তানিয়ার মৃত্যুর কারণ কি ছিল। তাদের যা বলা হয়েছে তাই তারা বিশ্বাস করেছে। মাহারিন মাথা নিচু করে ফেলেছে। আলোর কথাগুলো শুনে মাথা নষ্ট হওয়ার উপক্রম হলো। মেঘালয় ঠোঁটের এক কোণা চেপে ধরে অস্থির ভঙ্গিতে ইনায়াকে পাশ কাটিয়ে হেঁটে গেল আলোর সামনে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না আর। তবুও মেঘালয় বেহায়ার মতো আলোর মুখটা দুহাতে তুলে ধরল। তুমি শুধু একবার বলো, মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি কথা হয়েছিল সেদিন? নয়তো তানিয়া ভাবির মতো মানুষ। শুধু তুমি নিজের দিকটা ভেবে জবাব দাও আলো। তোমাকে সবাই ভুল ভাবছে। সবার মাঝে কি আপনিও আছেন ডাক্তার সাহেব? আলোর প্রশ্ন শুনে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মেয়েটা কি বোকা! আরে বোকা মেয়ে, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি শুধু নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করো, বাকিটা আমি সামলে ফেলবো। মেঘালয় কথাগুলো বলতে পারল না। মস্তিষ্কে উদয় হয়ে কণ্ঠস্বরে আসার আগেই আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর পেছনের দিকে সরে যেতে যেতে বলল, মনে আছে তো আপনার? বিয়ের আগে যেদিন আপনি আমায় কনভিন্স করতে গিয়েছিলেন, সেদিন একটা কথা বলেছিলাম। মেঘালয় মাথা নাড়িয়ে বলল, আলবাত মনে আছে। তুমি বলেছিলে কখনো যদি মনে হয় আপনি আমার প্রতি অবহেলা করছেন, আপনি আমাকে পছন্দ করছেন না, তাহলে আমি আপনার সঙ্গে সংসার করব না। আপনার পথ আর আমার পথ আলাদা হয়ে যাবে। কথাটি সম্পূর্ণ করার পর মেঘালয় আলোর কথার মানে বুঝতে পারল। আলোর হাত ধরতে গেলেও আলো পিছিয়ে যায়। মেঘালয় ছটপট করে আলোকে স্পর্শ করার জন্য, কিন্তু আলোর পাষাণ হৃদয় যেন মেঘালয়ের হৃদয়ের অবস্থাটুকু বুঝতে পারল না।